প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। এ যাবৎ পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সেখানে আমরা আলোচনা করেছি ফ্রি অসিলেশন সম্পর্কে। তো আজকে সর্বপ্রথমে আমি ফ্রি অসিলেশন এবং ড্যাম্পড অসিলেশনের মধ্যে পার্থক্যটা কি সেটা সম্পর্কে একটু বলবো। যখন কোনো একটা অসিলেশন কোনো রকম বাধা ছাড়া খুব স্বতঃস্ফূর্ত ভাবে হতে পারে, তাহলে সেটাকে আমরা বলি ফ্রি অসিলেশন। অর্থাৎ ফ্রি অসিলেশনে কোনো রকমের রেজিস্টিভ ফোর্স কাজ করছে না, এরকম ধরে নেওয়া যায়। তো কোনো ধরনের অসিলেশন যখন হয়, এটা একটা পার্টিকুলার মিডিয়ামে যদি হয়, তা সেটা এয়ার মিডিয়ামই হোক না কেন, সেখানে যে জিনিসটা একটা অসিলেশন এক্সপেরিয়েন্স করে, অনুভব করে, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ। এবং এটার জন্য যেটা হয়, এনার্জি ডিসিপেশন হয়, শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, সেটা বিভিন্ন ফর্মে কনভার্টেড হয়। সাধারণত এই শক্তির ক্ষয়টা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে দেখা দেয়। এখানে অসিলেশনে আমরা ফিজিক্যালি যে জিনিসটা ভিজিবল হয় আমাদের কাছে, সেটা হচ্ছে এই অ্যামপ্লিটিউড অফ অসিলেশন ধারাবাহিকভাবে এটা কমতে থাকে এবং সময়ের সাথে সাথে এটা এক সময় একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কোনো অসিলেশন আর থাকে না। তাহলে কোনো অসিলেশন যদি এমন হয় যেটার অ্যামপ্লিটিউড টাইমের সাথে কন্টিনিউয়াসলি ডিকে করে এবং একটা সময় পুরোপুরি শূন্য হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো ড্যাম্পড অসিলেশন। আচ্ছা, এই যে ডিসিপেটেড এনার্জি, অর্থাৎ এই ঘর্ষণের কারণে যে এনার্জিটার ক্ষয় হলো, সেটা আসলে তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে অসিলেটরি সিস্টেম বা তার আশেপাশের মাধ্যমের ভিতরে অবস্থান করে। তাহলে ড্যাম্পড অসিলেশনের মূলত বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটার উপর ফ্রিকশনাল ফোর্স টাইপের কোনো কিছু কাজ করতে হবে, যেটা কিনা এই যে অসিলেটরি বডি, সেটার যে গতি হবে তার বিপরীতে কাজ করবে। তাহলে যে ফ্রিকশনাল ফোর্সটা কোনো একটা অসিলেটরি বডির মোশনের বিপরীতে কাজ করে তাকে বলা হয় ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্সটা আসলে এটা নির্ভর করে এটার ভেলোসিটির উপরে নির্ভর করে, অর্থাৎ এটা আসলে ভেলোসিটিকে কমিয়ে দেয় এবং মোট কথা হচ্ছে যে কাইনেটিক এনার্জিটা কমে যায়, একটা অসিলেটরের কাইনেটিক এনার্জি ডিক্রিজ করে যায়। এবং যত বেশি ড্যাম্পিং হবে, ড্যাম্পিং বা ডিসিপেটিভ ফোর্স যত বেশি হবে, হ্যাঁ, সেটা কোন মাধ্যমে হবে? একটা ভিসকাস মাধ্যমে হবে, বা যেখানে আমরা এই ভিসকোসিটির বাংলাটা হচ্ছে সান্দ্রতা, যে মাধ্যমে সান্দ্রতাটা বেশি, বা যেখানে কোনো ধরো এমন একটা মাধ্যম আছে যেখানে কিনা কোনো কারণে এই অসিলেটরটা বাধাগ্রস্ত হচ্ছে, ঘর্ষণের শিকার হচ্ছে, সেইখানে এই ড্যাম্পিংটা বেশি পরিমাণে থাকবে এবং এটা এক ধরনের নন কনজারভেটিভ ফোর্স। কারণ সিস্টেমের ভিতরে এনার্জিটা কনজার্ভড হচ্ছে না, তাই এটা একটা নন কনজারভেটিভ ফোর্স, ড্যাম্পিং ফোর্সটা। তাহলে কোনো একটা বডির ভেলোসিটি যদি খুব বেশি বড় না হয়, আমরা এটা ধরে নিতে পারি যে ড্যাম্পিং ফোর্সটা প্রায় সেই বডির ভেলোসিটির সমানুপাতিক। এবং ড্যাম্পড অসিলেটরের যে ফ্রিকোয়েন্সি, সেটা সবসময় একটা ন্যাচারাল বা আনড্যাম্পড অসিলেটরের ফ্রিকোয়েন্সির চাইতে কম হবে। এটা খুবই ন্যাচারাল যে ফ্রি অসিলেটর যেটা, অবশ্যই সে স্বতঃস্ফূর্ত ভাবে বেশি ফ্রিকোয়েন্সিতে সে সিম্পল হারমোনিক মোশনে থাকবে। আর অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেটর এটা কনস্ট্যান্ট থাকে না, যেটা কিনা ফ্রি অসিলেশনের ক্ষেত্রে সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা বরঞ্চ সময়ের সাথে সাথে ক্ষয় হতে থাকে।
এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি, এগুলো সবই ইন্টারনেটে অ্যাভেলেবল, তোমরা খুঁজে দেখতে পারো। আমার কাছে মনে হয়েছে এই কয়েকটা এক্সাম্পল খুব ইন্টারেস্টিং। যেমন এখানে একটা মাস স্প্রিং সিস্টেমকে দেখা যাচ্ছে। দেখো এই জায়গায় একটা ফ্লুইড আছে, লিকুইড আছে, ইটা দিয়ে সেটার সান্দ্রতা বা ভিসকসিটিকে বোঝাচ্ছে। তাহলে একটা হাইলি ভিসকাস মিডিয়ামে আমি একটা স্প্রিংকে ভার্টিক্যালি ক্ল্যাম্প করে দিলাম, এবং যদি এটাকে আমি ভাইব্রেট করতে দেই, এয়ার মিডিয়ামে এর যে মোশন, ডেফিনেটলি এই মিডিয়ামে তার সে মোশনটা একই রকম হবে না। সে প্রচুর পরিমাণে তার এই মিডিয়ামের পার্টিকেল গুলোর সাথে ফ্রিকশন হবে এবং ড্যাম্পিং এর শিকার হবে। তাহলে একটা ড্যাম্পড অসিলেটরের আমি যদি টাইমের সাথে অ্যামপ্লিচিউডকে একটা গ্রাফে প্লট করি, তাহলে দেখা যাবে কি, দেখো অ্যামপ্লিচিউডটা টাইমের সাথে সাথে ধীরে 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 কমতে থাকছে। আর এখানে যদি আমার একটা আনড্যাম্পড বা ফ্রি অসিলেটর থাকে, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র রিস্টোরিং ফোর্সটাকেই কাউন্ট করলে চলে। কিন্তু ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে অবশ্যই রিস্টোরিং ফোর্সের সাথে ড্যাম্পিং এর জন্য রেসপন্সিবল যে ফোর্স, সেটাকেও আমাদের কনসিডার করতে হবে। ইন্টারেস্টিংলি রিয়েল যত সিস্টেম আছে, রিয়েল লাইফে যতগুলো অসিলেটর আছে, তারা কোনো না কোনো ভাবে কম হলেও ড্যাম্পিং এর শিকার হয়। যেমন এখানে পেন্ডুলামের উদাহরণ দেওয়া হয়েছে। ডেফিনেটলি পেন্ডুলাম এক সময় কি হয়, এটা অসিলেট করতে করতে এক সময় পেন্ডুলামটা থেমে যায়। যদি ড্যাম্পিং না থাকতো পেন্ডুলামটা থামতো না। ড্যাম্পিং আছে বলেই আস্তে আস্তে এর অ্যামপ্লিটিউড কমে যায় এবং এটা থেমে যায়। আর এখানে একটা কম্পারেটিভ গ্রাফ দেয়া আছে ফ্রি এবং ড্যাম্পড অসিলেটরের। দেখো ফ্রি অসিলেটরের ক্ষেত্রে দেখো এটা পুরোপুরি সাইনোসয়েডাল প্যাটার্নে টাইমের সাথে ভ্যারি করছে, তার মানে এখানে অ্যামপ্লিটিউডের কোনো ডিকে নেই, এটা একটা কনস্ট্যান্ট। বাট ড্যাম্পড অসিলেটরের ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা টাইমের সাথে সাথে কমতে থাকছে। এখন যে কোনো একটা অসিলেটরের সিস্টেমকে বুঝতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে ইকুয়েশন অফ মোশন সেটাকে ডিফাইন করতে হবে। তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ড্যাম্পড অসিলেটরকে যদি এখানে এস্টাবলিশ করতে চাই, তাহলে আমাদেরকে দুইটা ফোর্সকে এখানে মাথায় রাখতে হবে। রিস্টোরিং ফোর্স, যেটা কিনা আমরা অলরেডি হুকস ল থেকে এটা আমরা শিখেছি যে এফ আর সমান সমান কে ওয়াই, যেখানে কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে মানে force is proportional and oppositely directed to the displacement and vice versa. ড্যাম্পিং ফোর্সটা এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ড্যাম্পিংটা এমন যে এটা ভেলোসিটির সাথে প্রপোর্শনাল। তাহলে যদি প্রপোর্শনালিটিটাকে উঠিয়ে দেওয়া হয়, তাহলে এখানে একটা কনস্ট্যান্টকে আনতে হবে। তাহলে এই যে বি, এটাকে আমরা বলছি ড্যাম্পিং কনস্ট্যান্ট। তাহলে এখানে y হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য অসিলেটিং সিস্টেম and v হচ্ছে ভেলোসিটি অফ দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে ভেলোসিটি কানেক্টেড টু দ্য ডিসপ্লেসমেন্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা ইকুয়েশনটাকে কিভাবে লিখতে পারি। একটা অসিলেটরে সে নিজে অসিলেট করছে, তার মানে সে একটা পার্টিকুলার ফোর্স অ্যাপ্লাই করছে এই সিস্টেমের মধ্যে, তাই না? তার একটা ফোর্স আছে, সেটাকে ইকুয়েট করব আমরা কি দিয়ে? তাকে অপোজ করছে, এই মোশনকে অপোজ করছে যে দুইটা ফোর্স, তাদের যোগফল দিয়ে। তাহলে নিউটনস ল অফ সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা পাচ্ছি এম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। এটা হচ্ছে সেই অসিলেটরি বডিটার কি বলবো, ফোর্স। তাহলে এই ফোর্স এটা সমান সমান ড্যাম্পিং ফোর্স এবং রিস্টোরিং ফোর্সের যোগফল। তাহলে দুইটাই যেহেতু নেগেটিভ টার্মস, কাজেই এখানে নেগেটিভ সাইন গুলো এসছে। এখন আমি যদি সবগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস কে বাই এম ওয়াই প্লাস বি বাই এম ডি ওয়াই বাই ডিটি। অর্থাৎ এম দিয়ে আমি সবগুলোকে ভাগ করে দিচ্ছি। একটু যদি সাজিয়ে লেখা হয়, ডেরিভেটিভ গুলোকে একটু অর্ডার অনুসারে সাজানো হয়, তাহলে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস 2p dy বাই ডিটি প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়ালস 0। এখানে 2p টা হচ্ছে একটা কনস্ট্যান্ট বা কোএফিশিয়েন্ট, সেটাকে বলা হয় ড্যাম্পিং কোএফিশিয়েন্ট অফ দ্য মিডিয়াম। এখানে b বাই m হচ্ছে এই 2p, যেহেতু এটা একটা কোএফিশিয়েন্ট বা কনস্ট্যান্ট, তাহলে আমরা এই জায়গাতে 2, এটা আমরা একটা ক্যালকুলেশনের সুবিধার্থে নিয়েছি।
অনেক জায়গাতে এই ক্যালকুলেশনটা 2 ছাড়াও করা আছে, তো আমি এখানে 2 ব্যবহার করেছি। তবে যাই হোক, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, আমরা যদি ডাইমেনশন অ্যানালাইসিস করি দেখা যাবে যে এই পি এর মানটা অ্যাকচুয়ালি এটার ডাইমেনশন হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে মিল খায়, এবং এটাকে বলা হয় ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি অফ এ ড্যাম্পড অসিলেটর। তাহলে এখানে লক্ষ্য করো যে এই ইকুয়েশন 4.1 এটাই হচ্ছে এই ড্যাম্পড অসিলেটরের একটা ইকুয়েশন অফ মোশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমরা সলভ করতে চাই, আমাদের কিন্তু খুব ইজিলি এটা সলভ করা যাবে না। আমাদের এখানে 3 ধরনের y এর টার্ম আছে, সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ এন্ড জিরোথ অর্ডার, মানে এখানে কোনো ডেরিভেটিভ নেই। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ট্রায়াল সলিউশন নিতে হবে। ট্রায়াল সলিউশনটা আমরা ধরে নিচ্ছি y ইকুয়ালস a e টু দি পাওয়ার m প্রাইম t। এক্সপোনেনশিয়াল ধরে নেওয়ার অর্থ হচ্ছে ট্রায়াল সলিউশনে এই এক্সপোনেনশিয়াল টার্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাকে আমরা যতবারই ডেরিভেটিভ করি এটা আবার নিজের চেহারাটাকে ফিরে পায়, এবং শুধুমাত্র এই এক্সপোনেন্টটা ইন্ডিসেস অফ ই চেঞ্জ হয়। তাহলে আমরা যদি এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নেই dy বাই dt, m প্রাইমটা সামনে চলে আসবে, তাহলে তার রেজাল্ট হবে dy বাই dt এর রেজাল্ট হবে m প্রাইম a e টু দি পাওয়ার m প্রাইম t। এখানে আমরা ইকুয়েশনে সেটা বসিয়ে দিলাম। আবার যদি ডাবল ডেরিভেটিভ নেই তাহলে m প্রাইম আরেকটা সামনে আসবে, সো এটার সাথে যদি m প্রাইম আরেকটা আসে তাহলে m প্রাইম স্কয়ার, আর a e টু দি পাওয়ার m প্রাইম t তো একই থাকবে। আর ওমেগা স্কয়ারের সাথে সরাসরি a e টু দি পাওয়ার m প্রাইম t এটা বসানো যায়। তাহলে দেখো, লক্ষ্য করো এখানে a e টু দি পাওয়ার m প্রাইম t সবগুলোর মধ্যে কমন, তাই না? তাহলে a e টু দি পাওয়ার m প্রাইম t টা ছিল আমাদের y, তাহলে আমরা y বসিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে সবগুলোর মধ্যেই y কমন, সো আমরা বুঝতে পারছি এই ইকুয়েশনটা আসলে y এর সাপেক্ষে সলভ করা যাবে না। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে m প্রাইমের জন্য ইকুয়েশনটাকে পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মে পাচ্ছি। এটাকে যদি আমরা সলভ করি, আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা রুটের এই ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। এখানে a হচ্ছে এই প্রথম টার্মটা, সেকেন্ড অর্ডার মানে সরি স্কোয়ার টার্মটার সাথে যে মাল্টিপলটা থাকে, প্রোডাক্টটা থাকে সেটা, বি হচ্ছে এটা, এবং এখানে ওমেগা স্কোয়ারটা হচ্ছে আমার সি। তাহলে এখানে 2p আসবে, বি মাইনাস 2p প্লাস মাইনাস বি স্কোয়ার হবে 4p স্কোয়ার আর 4ac। তাহলে a হচ্ছে এখানে এর সাথে কোনো কিছুই নেই, কাজে 1, আর শুধু ওমেগা স্কোয়ারটা এখানে চলে আসবে। আর 2 ডট a, তাহলে 2 ইন্টু এখানে যেহেতু m স্কোয়ারের সাথে আর কিছুই নেই তাহলে এখানে 1। সো ফাইনালি উই আর লেফট উইথ অনলি মাইনাস p প্লাস মাইনাস রুট ওভার p স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন ট্রায়াল সলিউশনে আমরা যদি দেখি সেখান থেকে তো দুই ধরনের রুট পাওয়া যায়, একটা হচ্ছে মাইনাস p প্লাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এবং আরেকটা হচ্ছে মাইনাস পি মাইনাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা জেনারেল সলিউশনটাকে লিখতে হবে একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে, অর্থাৎ এখানে আমার আর একা ওই এম প্রাইম টি থাকবে না, রাদার তার দুটা সলিউশনের দুইটা অংশ থাকবে, একটা প্লাসের জন্য টার্ম, একটা মাইনাসের জন্য টার্ম। তাহলে e টু দি পাওয়ার মাইনাস পিটি এটা দুইটার মধ্যেই কমন, যেহেতু এক্সপোনেনশিয়াল টার্ম আমি এটাকে বাইরে রেখে দিতে পারি। তাহলে একটা a একটা কনস্ট্যান্ট, b একটা কনস্ট্যান্ট, a e টু দি পাওয়ার রুট ওভার পি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি, আর তার সাথে যোগ হবে b e টু দি পাওয়ার মাইনাস রুট ওভার পি স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার টি। এই যে ইকুয়েশন 4.3 এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন এখন। তো তাহলে সেখান থেকে আমরা বিভিন্ন কেস ডিফাইন করে নিতে পারি। প্রথমত আমরা যে কেসটা ডিফাইন করব সেটা হচ্ছে ওভার ড্যাম্পড মোশন। তার মানে এখানে প্রচুর পরিমাণে ড্যাম্পিং আছে, কাজেই পি ওমেগার চাইতে পি স্কোয়ার ওমেগার স্কোয়ারের চাইতে অনেক বড়। তাহলে এটা যদি হয় তাহলে ই এর যে ইন্ডিসেস গুলো হবে সেগুলো অবশ্যই কি হবে, পজিটিভ হবে।
আচ্ছা, তাহলে রিয়েল এবং পজিটিভ তাহলে কি হবে, এখানে যেহেতু রুটের ভিতরে পি স্কয়ার বড় তাহলে অবশ্যই এটা পজিটিভ। এখন আমরা এখানে যদি ধরে নেই যে এই রুট ওভার পি স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়ালস আলফা, এটা একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি y ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস পিটি a ই টু দি পাওয়ার আলফা টি প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। এটা ইকুয়েশন নাম্বার 4.4 ধরে নাও। তাহলে সেখানে আলফা সমান সমান এইটা। তাহলে এখান থেকে আমরা a এবং b কে আবার দুইটা কনস্ট্যান্টের মাধ্যমে রিপ্লেস করতে পারি, কারণ এই দুটো যেহেতু কনস্ট্যান্ট আর আমাদের এখানে দুইটাই এক্সপোনেনশিয়াল টার্ম, আমাদের এমন একটা কনস্ট্যান্ট ধরতে হবে যাতে করে সেটাও এক্সপোনেনশিয়াল হয়। তাহলে দেখো আমরা এখানে নিতে পারি a equals c by 2 e to the power delta and b equals c by 2 e to the power minus delta। তাহলে a plus b এর মান হবে c by 2 e to the power delta plus c by 2 e to the power minus delta equals c by 2 e to the power delta plus e to the power minus delta ইকুয়ালস, দেখো এখানে আছে এই দুইটা টার্ম, এটা আমরা জানি যে এক্সপোনেনশিয়াল টার্ম যদি এই ফর্মে থাকে সেটা ইকুয়াল টু একটা হাইপারবোলিক ফাংশন, এবং এটা হচ্ছে 2 cos হাইপারবোলিক ডেল্টা। আমরা জানি cos হাইপারবোলিক ডেল্টা ইকুয়ালস ই টু দি পাওয়ার ডেল্টা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা বাই 2। তাহলে ওই 2টা এখানে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 2 and 2 ক্যান্সেল, c বাই 2 এর 2 আর এই 2টা ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a প্লাস বি ইকুয়ালস সি কস হাইপারবোলিক ডেল্টা। তাহলে a প্লাস বি এর মান পেলাম। a বাই বি এর মান কি হবে, a বাই বি হবে এদের দুজনের রেশিও। রেশিও করলে আমরা পাচ্ছি সি বাই টু সি বাই টু ক্যান্সেল, এবং এই দুইটার মধ্যে আমরা জাস্ট ইন্ডিসেস এর যোগগুলো যদি ঠিক মতো করি তাহলে পাচ্ছি ই টু দি পাওয়ার 2 ডেল্টা। এখন এই কনস্ট্যান্ট গুলোকে আমরা ইকুয়েশন নাম্বার 4.4 এ পুট করছি। এখানে এই সি এর সাথে এ বাই বি এর সম্পর্কগুলো দেখানোর অর্থ হচ্ছে যে আমরা যে জেনারেল সলিউশনটা নিয়েছি তার সাথে আমাদের এই অ্যাপ্রক্সিমেশন গুলোর সম্পর্ক আসলে কি। আচ্ছা, তাহলে এখন দেখো y equals e to the power minus pt c by 2 e to the power delta into e to the power alpha t plus c by 2 e to the power minus delta e to the power minus alpha। লক্ষ্য করো এখানে কিন্তু আলফা টি প্লাস ডেল্টা এই জায়গায় আছে, আর এখানে মাইনাস কমন নিলে ই টু দি পাওয়ার আলফা টি প্লাস ডেল্টা চলে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের কমন টার্ম গুলোকে যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি, সি বাই 2 ই টু দি পাওয়ার মাইনাস পিটি, এটা ব্র্যাকেট ক্লোজ, ই টু দি পাওয়ার আলফা টি প্লাস ডেল্টা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস ডেল্টা। সো এটা কিন্তু আরো একটা হাইপারবোলিক ফাংশন হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে থেকে যাচ্ছে 2 cos hyperbolic alpha t plus delta। তাহলে 2 আর 2 আবার ক্যান্সেল, সো ফাইনালি উই আর লেফট উইথ c e টু দি পাওয়ার মাইনাস pt cos hyperbolic alpha t plus delta। তাহলে আমরা যদি এখন এই y এর ইকুয়েশনটা সুন্দর করে গুছিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি, এই আলফার মানটা এখানে যদি আমরা বসায় দেই তাহলে কি আসছে, y equals c e to the power minus pt cos hyperbolic root over p square minus omega square t plus delta। এটা কোনোভাবেই একটা অসিলেটরি মোশনের ইকুয়েশন হতে পারে না, কারণ এখানে এটা cos হাইপারবোলিক ফাংশন এবং এটা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে গঠিত। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইমের সাথে এক্সপোনেনশিয়ালি এটা ডিকে তো করছেই, প্লাস এর সাথে যেটা মাল্টিপ্লাইড আছে সেটাও একটা হাইপারবোলিক ফাংশন। সো এই এখানেও এক্সপোনেনশিয়াল টার্মের কম্বিনেশনস আছে। দ্যাট ইজ ওয়াই এটা কোনোভাবেই একটা অসিলেটরি মোশন নয়, রাদার এটা এমন একটা মোশন যে ম্যাক্সিমাম থেকে জিরোর দিকে এটা টাইমের সাথে কন্টিনিউয়াসলি ডিকে করতে থাকবে একটা কনস্ট্যান্ট রেটে, কারণ এখানে যেহেতু প্লাস এবং মাইনাস দুই ধরনের এক্সপোনেন্ট টার্মই ইনভলভ থাকবে, এবং টাইম ইনফিনিটির দিকে গেলে এই গ্রাফটাও আস্তে আস্তে জিরোর দিকে যেতে যেতে এইটা মোশনটা একসময় বন্ধ হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় ওভারড্যাম্পড, ডেডবিট বা অ্যাপিরিয়ডিক মোশন। এবং এই ধরনের মোশন দেখা যায় ডেডবিট গ্যালভানোমিটারে বা পেন্ডুলাম
এটাকে যদি আমরা খুব হাইলি ভিসকাস ফ্লুইডে অসিলেট করতে দেই, অথবা স্প্রিং সিস্টেম, সেটাকে যদি আমি স্প্রিং মাস সিস্টেমকে যদি আমরা এরকমই ভিসকাস ফ্লুইডে দিয়ে দেই অসিলেট করতে, তাহলে এরকম প্যাটার্নের গ্রাফ পাওয়া যাবে। টাইমের সাথে যদি আমরা ডিসপ্লেসমেন্টটাকে গ্রাফ করি, তাহলে আমরা দেখব এই যে দেখো 1 নাম্বার গ্রাফটা যেটা আছে সেই রকম, যে ম্যাক্সিমাম থেকে কন্টিনিউয়াসলি সে ডিকে করেই যাচ্ছে, এবং টাইম ইনফিনিটির দিকে যত যাচ্ছে সে এটা জিরোর দিকে তত এগিয়ে যাচ্ছে। তাহলে এই গেল আমাদের ওভার ড্যাম্পড সিচুয়েশন। এখন আসো আমরা আরেকটা সিচুয়েশন চিন্তা করি, যেটা হচ্ছে আন্ডার ড্যাম্পড মোশন। আন্ডার ড্যাম্পড এর ক্ষেত্রে ডেফিনেটলি ড্যাম্পিং মানে পি যে টার্মটা, পি স্কোয়ারের টার্মটা ওমেগা স্কোয়ারের চাইতে কম হবে। এবং সেইখানে দেখো যদি তাই হয়, তাহলে এই ইকুয়েশনটা, ইকুয়েশন 4.3টা এখানে আবার লেখা হয়েছে। দেখো পি স্কোয়ার যদি ওমেগা স্কোয়ারের চেয়ে ছোট হয়, তাহলে এটা কি হয়ে যাবে, ই এর যে ইন্ডিসেস সেগুলো হবে ইমাজিনারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটার মানটা হচ্ছে থেটা। তাহলে ইমাজিনারি যেহেতু হবে, তা কাজেই এখানে একটা রুট ওভার -1 আসবে, যেটাকে আমরা আই বলতে পারি। ইমাজিনারি নাম্বারে আই চলে আসে, তাই না? তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পাবো y ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস পিটি এ ই টু দি পাওয়ার আই থেটা টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা টি। তাহলে সেটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমি ভেঙে লিখি আই থেটা টি ই টু দি পাওয়ার আই থেটা টি কে, তাহলে পাবো এ কস থেটা প্লাস আই এ সাইন থেটা টি প্লাস বি কস থেটা মাইনাস আই বি সাইন থেটা টি। আমরা এই পরের টার্মটাকে ভাঙলে এই দুইটা পাবো। তাহলে এখান থেকে আমরা যদি কমন টার্ম গুলো, অর্থাৎ cos থেটাকে কমন নেই, কি পাবো, a প্লাস বি ইন্টু cos থেটা, আর sin থেটাকে কমন নিলে পাবো i ইন্টু a মাইনাস বি। তাহলে এইটা একটা ইকুয়েশন 4.5 আমরা পেলাম। এখানে আমাদের এ বি কে আমরা, a প্লাস বি কে আমরা কি করতে পারি, আমরা এই জায়গাটাতে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের কিন্তু অসিলেটরি টার্মস আছে, তাই না? তাহলে আমরা এই কনস্ট্যান্ট গুলোকে অসিলেটরি টার্মস দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা a প্লাস বি কে আমরা ধরে নিচ্ছি সেটা যেহেতু রিয়েল পার্টের সাথে কানেক্টেড, কাজে এটা কোসাইন, কারণ রিয়েল পার্টের সাথে সবসময় কস থাকে আর ইমাজিনারি পার্টের সাথে সাইন থাকে। কাজেই a প্লাস বি কে আমরা a cos গামা ধরে নিচ্ছি, আর i a মাইনাস বি কে আমরা a সাইন গামা ধরে নিচ্ছি। তাহলে এখন এখান থেকে আমরা স্মল এর মান বের করতে পারি। এখানে যে স্মল এ কনস্ট্যান্ট গুলো ব্যবহার হলো, সেটাকে আমরা এ প্লাস বি এর মানে এ এবং ক্যাপিটাল এ এবং বি এর সাথে রিলেট করে দিতে পারি। কিভাবে, এ সমান সমান তাহলে এটা হোল স্কোয়ার প্লাস এটা হোল স্কোয়ার, তাহলে কি হবে, রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস আই স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস আছে বাইরে প্লাস আছে, সো এই জায়গায় কি হবে, আই স্কোয়ার থেকে একটা মাইনাস কন্ট্রিবিউট হবে, এই মাইনাস এবং মাইনাসে প্লাস হয়ে যাবে, আর বি স্কোয়ারের সামনে একটা প্লাস থাকে, সেটার আই স্কোয়ারের মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে। কাজে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল, শুধু থাকে 4ab। তাহলে তাকে স্কোয়ার রুট করলে আমরা পাচ্ছি 2 রুট ওভার ab। তাহলে tan গামা সমান সমান কি হবে, a sin গামা ডিভাইডেড বাই a cos গামা। তাহলে এটা সমান সমান হবে a প্লাস বি ডিভাইডেড বাই i a মাইনাস বি। এখন এই কনস্ট্যান্ট গুলোকে ইকুয়েশন 4.5 এ যদি আমরা পুট করি, তাহলে আমরা কি পাচ্ছি, y ইকুয়ালস ই টু দি পাওয়ার মাইনাস পিটি a cos গামা cos phi t প্লাস a sin গামা sin phi t। সেখানে আমরা পাচ্ছি y সমান সমান a ই টু দি পাওয়ার পিটি, আমরা a যেহেতু কমন পাচ্ছি এই দুইটা টার্মের মধ্যে, একে বাইরে নিয়ে আসলাম, তাহলে cos গামা cos phi t প্লাস sin গামা sin phi t, এটাকে আমরা কিসের সূত্রে যোগ করে দিতে পারি, কোসাইনের সূত্রে। তাহলে কোসাইনের সূত্রে যদি আনি, a ই টু দি পাওয়ার মাইনাস পিটি cos phi t মাইনাস গামা, তাহলে এখানে আমাদের যে ইকুয়েশন পাচ্ছি ফাইনালি সেটা কি হচ্ছে, y equals a e to the power minus pt cos root over omega square minus p square t minus gamma. That means আমাদের এই যে মোশনটা, এটা oscillatory with an exponential term multiplied
এবং সেটার ক্ষেত্রে দেখো কিভাবে আছে, এটা টাইমের সাপেক্ষে এটা ডিক্রিজ করছে, তাহলে এটা অসিলেটরিও হবে, আবার সময়ের সাথে আস্তে আস্তে অ্যামপ্লিচিউডটা কমতেও থাকবে। তার মানে এই মোশনের ক্ষেত্রে অ্যামপ্লিচিউড কনস্ট্যান্ট নয়, রাদার এখানে অ্যামপ্লিচিউডটা ডিকে করছে, যেটা কিনা এই গ্রাফ নাম্বার কত 3 দিয়ে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই গ্রাফটায় দেখা যাচ্ছে একটা অনেক বড় অ্যামপ্লিচিউড ধীরে ধীরে কমতে কমতে শূন্যের দিকে চলে আসছে। তো আজকে আমার মনে হয় এ পর্যন্তই, কারণ এই ক্যালকুলেশন গুলো একটু কমপ্লিকেটেড। সো নেক্সট ক্লাসে এই ড্যাম্পড হারমোনিক অসিলেশনের বাকি অংশটুকু করানো হবে এবং সেটা নিয়ে একটা প্রবলেম ডিসকাস করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।